আমরা ইতিমধ্যে ইন্টিগ্রেশন শুরু করেছি। আজকে ইন্টিগ্রেশন আরও একটু এগিয়ে নিয়ে যাব। প্রথমে আমাদের পড়া একটা ইন্টিগ্রেশন নিচ্ছি, যেমন ইন্টিগ্রেশন সাইন 2x dx, এটা কি হবে? হাফ cos 2x, সামনে একটা মাইনাস হবে, প্লাস c। এবারে যদি ইন্টিগ্রেশন সাইন 2x প্লাস 3 dx থাকতো, তাহলে কি করতাম? এখন অবধি আমরা যে ফর্মুলাগুলো শিখেছি তাতে এটার কোনো সরাসরি ফর্মুলা নেই। এই ধরনের ইন্টিগ্রেশনগুলো করার ক্ষেত্রে যেটা সবথেকে সহজ উপায় সেটা হচ্ছে এই ভিতরের অংশটুকুকে কিছু ধরে নেব। এই ভিতরের অংশটুকুকে কিছু ধরে নেব। ধরো এইটাকে জেড ধরলাম, তাহলে সাইন জেড হয়ে যাবে, তাহলে এটার মতো হয়ে যাবে। এই কারণেই ধরব 2x প্লাস 3 ইকুয়াল টু জেড ধরলাম। তো সমান কি হবে? ইন্টিগ্রেশন সাইন জেড ডিএক্স। এবার সমস্যা হচ্ছে এখানে জেড আছে, এখানে ডিএক্স আছে, এখানে জেড, এখানে ডিএক্স, দুটো আলাদা ভ্যারিয়েবল। এরকম থাকলে কিন্তু ইন্টিগ্রেশন করা যাবে না। এখানে আমাদের ডিজেডই থাকতে হবে, নচেত ইন্টিগ্রেশন সম্ভব হবে না। তাহলে এই যে ডিএক্স এর জায়গায় আমাকে আনতে হবে ডিজেড। তার জন্য আমরা আবার এই জায়গাটাতে চলে যাব। এইটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আসে 2, এটা 0 হবে, সমান ডিজেড ডিএক্স, এবং এখান থেকে পাবো 2dx ইকুয়াল টু ডিজেড। এই লাইনটা করে না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এই লাইনটা করলাম। এই লাইনটা বাদ দিতে হয়। এখান থেকে ডিরেক্ট যে লাইনটা আসে সেটাকে বলে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে কেমন ডিফারেন্সিয়েশন একটু দেখায়। ধরো কোনো জায়গায় আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2। ডিফারেন্সিয়েশন হচ্ছে ডেরিভেটিভের মতোই। এটা ডেরিভেটিভ হয় 2x, তার সঙ্গে আমি dx করব। এটা ডেরিভেটিভ হয় 2y, তার সঙ্গে করব dy। এটা ডেরিভেটিভ 0। এই যে কাজটা করলাম, এটা করলাম ডিফারেন্সিয়েশন। তাহলে এখানেও ডিফারেন্সিয়েশন করব। x এর ডেরিভেটিভ 1, x এর ডিফারেন্সিয়েশন করছি, তাহলে 2 × 1 × dx। 3 এর ডিফারেন্সিয়েশন 0, z এর ডিফারেন্সিয়েশন dz। আবারও বলি, ধরো x3 এর ডিফারেন্সিয়েশন করছি, x3 এর ডিফারেন্সিয়েশন করলে হবে 3x স্কোয়ার dx। ধরো সাইন x এর ডিফারেন্সিয়েশন করছি, হবে cos x dx। এখান থেকে পাচ্ছি dx সমান হাফ dz, dx সমান হাফ dz। তাহলে সমান ইন্টিগ্রেশন সাইন জেড ইন্টু হাফ ডিজেড, dx এর বদলে হাফ ডিজেড এখান থেকে। এইবার এই হাফ একেবারে বাইরে বের করে দেবো। ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড সমান হাফ মাইনাস কস জেড
প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক সমান হাফ মাইনাসটি বাইরে করে দিই, কস জেড এর জায়গায় হবে এইটা 2x প্লাস 3, 2x প্লাস 3 প্লাস সি। এই হলো কমপ্লিটলি এর ইন্টিগ্রেশন। কার ইন্টিগ্রেশন না এটার ইন্টিগ্রেশন। এইটাকে আমি কি করলাম, জেড ধরলাম। এইভাবে ধরে নিয়ে যে অঙ্ক করার পদ্ধতি, এটাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ছোট এবং সহজ হয়ে যায় অনেক ক্ষেত্রে। আলাদা আগের যে ইন্টিগ্রেশন বলেছি প্রতিস্থাপন না করে, সেটার ক্ষেত্রে যে কথাগুলো খাটে এখানেও সে একই রকম কথাই খাটে। এখানে পার্থক্য শুধু প্রথমে প্রতিস্থাপন করে নিয়ে ইন্টিগ্রেশনগুলো আগের মতো নিয়ে আনা, আগে যে ইন্টিগ্রেশনগুলো করেছি তার মতো করে প্রকাশ করা, তাছাড়া সব কিছু আগের মতো। এইখানে ধরতে হয়, ধরাটা কি ধরবো, কোন জায়গাটাকে ধরবো। এখানে যদিও খুব একটা বেশি অসুবিধা নেই, যেহেতু খুব ছোট একটা ফাংশন দেওয়া আছে, স্পষ্টত এখানে বোঝা যাচ্ছে এটাকে ধরতে হবে। অনেক জায়গাতেই কনফিউশন হয় কোনটাকে জেড ধরবো, কোনটাকে জেড ধরলে সুবিধা হয়। যখন অনেকগুলো ফাংশন মিশিয়ে দেয় তখন প্রবলেম হয়। আমরা অঙ্ক করতে করতে বুঝবো, যতটা সম্ভব বলে দেওয়ার চেষ্টা করবো। এবং আগেও বলেছি ইন্টিগ্রেশন অভিজ্ঞতার ব্যাপার, করতে করতে এক্সপিরিয়েন্স হবে, তোমরা নিজেরাও বুঝে যাবে। তোরা প্রশ্নে দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax প্লাস b, a, b ধ্রুবক dx নিতে হবে। ইন্টিগ্রেশন করতে গেলে dxটা অবশ্যই নিতে হয়। সমান, আমি যদি সাধারণভাবে ইন্টিগ্রেশন করি তাহলে এরকম করবো ই টু দি পাওয়ার ax ইন্টু ই টু দি পাওয়ার b dx। যেহেতু ই টু দি পাওয়ার b ধ্রুবক, তাই এটাকে বাইরে নিতে পারি, ইন্টিগ্রেশনের বাইরে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax dx এটা সমান ই টু দি পাওয়ার b ই টু দি পাওয়ার ax বাই a প্লাস c, c ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। আমি অঙ্ক বোঝানোর ক্ষেত্রে c ইকুয়াল টু সমাকলন ধ্রুবক লিখতে কোনো সময় ভুলে যেতেও পারি, কিন্তু তোমরা কখনো ভুলবে না। তাহলে সমান, এইটাকে আর এটাকে একসঙ্গে করে দিতে পারি আমার যদি মনে হয়, কিংবা আলাদা রাখতেও পারি, যা খুশি। তাহলে 1/a আমি একটা জায়গায় করে দিলাম ই টু দি পাওয়ার ax প্লাস b প্লাস c হলো। এই অঙ্কটাও আমি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি। কি হবে, আমি এইটাকে জেড ধরবো, ax প্লাস b ইকুয়াল টু জেড ধরছি। তাহলে a dx ইকুয়াল টু dz। তাহলে অতএব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax প্লাস b dx, হ্যাঁ এখানে dx ইকুয়াল টু আসবে 1/a dz। এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার z 1/a dz সমান 1/a ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার z dz সমান 1/a ই টু দি পাওয়ার z ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার z প্লাস c সমান 1/a ই টু দি পাওয়ার z এর ভ্যালু হচ্ছে ax প্লাস b, ax প্লাস b প্লাস c। এইরকম ভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক করতে হয়। অঙ্ক করব, অভিজ্ঞতা তৈরি হবে, তার ফলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আরো সহজভাবে করতে পারবো। অনেক সময় অঙ্ক এমনও হয় যে আমি করলাম কোন একটা
অঙ্ক ইন্টিগ্রেশনের, বড় হয়ে গেল, তোমরা একবারে ভেবে ফেললে অনেক ছোটতে। ধরো এবার একটা প্রশ্ন দিয়েছে, ইন্টিগ্রেশন tan x sec স্কয়ার x dx। এবারে এই ধরনের ত্রিকোণমিতিক যে ফাংশন আছে সেই ফাংশনগুলোর ইন্টিগ্রেশন করতে গেলে প্রথমে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে আমরা আগেই জেনেছি। ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে ছোট এবং সহজ করার চেষ্টা করতে হয়। এক্ষেত্রেও আমরা ছোট এবং সহজ করার চেষ্টা করব। কিভাবে ছোট করা যেতে পারে? সাইন কোসে ভেঙে চেষ্টা করা যেতে পারে। সাইন কোসে ভাঙলাম, সাইন এক্স বাই কস এক্স ইন্টু 1 বাই কস স্কয়ার এক্স ডিএক্স। এখান থেকে পেলাম সাইন এক্স বাই কস কিউব এক্স ডিএক্স। খুব সিম্পলিফাই আকার আসে না, সিম্পলিফাই আকার আসে না এই অর্থে যে এখান থেকে আমাদের জানা যেসব ফর্মুলাগুলো আছে তার দ্বারা ইন্টিগ্রেশন করতে আমি পারবো না। যখন দেখব সিম্পলিফাই করার পরেও আমার জানা ফর্মুলা দ্বারা ইন্টিগ্রেশন করা গেল না, কিংবা সিম্পলিফাই করার আগেই বুঝতে পারি যে আমরা যেগুলো জানি সেগুলো দ্বারা ইন্টিগ্রেশন করা সম্ভব না, কোনো একটা বাধার সম্মুখীন হচ্ছি, তখন আমরা প্রতিস্থাপন করতে হবে। এর প্রশ্ন হচ্ছে প্রতিস্থাপন কি করব? সাইন এক্স বাই কস কিউব এক্স টোটালটাকে একসঙ্গে প্রতিস্থাপন করা যেতে পারে, কিন্তু করলে অনেক বড় একটা ডেরিভেটিভ হবে, সমস্যা হতে পারে। প্রতিস্থাপন করব ছোট করার জন্য, তা সাইন এক্স বাই কস কিউব এক্স টোটালটাকে যদি ধরে নিই তাহলে প্রতিস্থাপন করে ছোট হবে না, বড় হয়ে যাবে, তাহলে করবো না প্রতিস্থাপন। আমি সাইন এক্সটাকে কিছু ধরে নিয়ে করতে পারি, জেড ধরে নিয়ে। তাহলে প্রথমে সাইন এক্সকে জেড ধরে নিয়ে করি, দেখি কি হয়। সাইন এক্স সমান জেড ধরছি, তাহলে cos x dx সমান dz, cos x dx সমান dz। এবারে cos x dx সমান dz, দেখো এখানে কোনো জায়গায় cos x dx এরকম কোনো আকার নেই, sin x dx আছে। cos x dx কে বসাতে গেলে আমার খাটনি অনেক বেশি করতে হবে, তাহলে sin x সমান z ধরলে cos x dx ইকুয়াল টু dz আসছে। এবার এটাকে একেবারে আমি বাদ দিচ্ছি না, দেখি এর থেকে বেটার কিছু আসে কিনা। বেটার কিছু আনতে গেলে আমার আর একটা জিনিস ধরা আমাকে আছে cos x, আমি cos x কে z ধরে দেখি কি হয়। cos x কে z ধরে দেখছি কি হয়। তাহলে cos x সমান z, তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তার ডিফারেন্সিয়েশন হবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার দেখো একটা সুন্দর ব্যাপার চলে এসছে, এখানে সাইন এক্স ডিএক্স আছে, এখানে সাইন এক্স ডিএক্স আছে, এখানেও সাইন এক্স ডিএক্স চলে আসছে, তাহলে ধরার ক্ষেত্রে এটা সব থেকে বেশি সুইটেবল। তাহলে এখান থেকে পাচ্ছি সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তাহলে ধরতে গেলে আমাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথড করতে হবে, ট্রায়াল অ্যান্ড এরর মেথড করতে হবে এবং ভুল করতে হবে, তারপরে আস্তে আস্তে সব থেকে যেটা সহজ, সব থেকে যেটা সুইটেবল সেটা অটোমেটিক চলে আসবে। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু আন্দাজ যদি লাগাই, কিছু নিয়ম মাফিক আন্দাজ যদি লাগাই, তাহলে সব থেকে তাড়াতাড়ি আসবে। মোটামুটি ধরো প্রায় 80% ক্ষেত্রে আমরা যদি একটা বিষয়কে মেনে চলি তাহলে প্রতিস্থাপন সহজ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি চলে আসবে। কেমন? আমি এমন একটা পার্টকে ধরবো যে পার্টের ডেরিভেটিভের কোনো অংশ সেই অঙ্কটার মধ্যে আছে, কিংবা আমি এমন একটা পার্টকে ডিফারেন্সিয়েশন করব, সেই ডিফারেন্সিয়েশন করার ফলে ডিএক্স এর সঙ্গে
এমন একটা পার্ট চলে আসবে যেটা অঙ্কে অলরেডি আছে, সেই ক্ষেত্রগুলোতে আমার অনেক তাড়াতাড়ি হবে। যেমন এক্ষেত্রে কি হলো, আমি সাইন এক্সকে যখন জেড ধরছিলাম তখন কস এক্স ডিএক্স আসছিল, ডিএক্স এর সঙ্গে দেখো কস এক্স নেই, ডিএক্স এর সঙ্গে কস এক্স নেই, তাহলে এটা থেকে যদি করতাম হয়তো আমার কাছে শক্ত হতো। যখন cos x সমান z ধরলাম তখন sin x dx চলে আসছে, sin x dx টা অলরেডি অঙ্কে আছে। তা আমরা যখন এই ধরনের অঙ্কগুলো করব তখন অবশ্যই জানবো, যখন আমরা cos x কে ডিফারেন্সিয়েশন করব sin x dx হয়, এটা আমার মনের মধ্যেই আছে, তাহলে অবশ্যই আমি sin x কে z না ধরে cos x কে z ধরব। কারণ কি, আমি জানি cos x এর ডিফারেন্সিয়েশন করলেই sin x dx হয় এবং sin x dx টা অঙ্কের ভিতরেই আছে। তাহলে আমরা এমন কিছু ফাংশনের মধ্যেকার এমন কিছু অংশকে জেড ধরবো যার ফলে ডিফারেন্সিয়েশন করলে সেই ডিফারেন্সিয়েশনটা অঙ্কের ভিতরেই আছে, ডিফারেন্সিয়েশনের পার্টটা সেই অঙ্কের ভিতরেই আছে। তাহলে cos x ইকুয়াল টু জেড ধরে আমার আসছে, সমান sin x dx ইকুয়াল টু মাইনাস dz, cos কিউব x সমান z কিউব। তাহলে পেলাম মাইনাস ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার মাইনাস 3 dz সমান মাইনাস z টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে z টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1 প্লাস c সমান হাফ z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস c সমান z এর মান বসিয়ে দিই, z এর মান cos x, তাহলে 1 বাই 2 ইন্টু 1 বাই cos স্কয়ার x প্লাস c সমান হাফ sec স্কয়ার x প্লাস c। উত্তর হলো হাফ sec স্কয়ার x প্লাস c। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এখানেও তো tan x এর ডিফারেন্সিয়েশন করলে tan x এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে sec স্কয়ার x dx হয়, তাহলে ওটা করলাম না কেন? আমি আগেই বলেছি যতক্ষণ অবধি আমার অভিজ্ঞতা তৈরি হবে ততক্ষণ অবধি আগে থেকে আমি বুঝতে পারবো না কীভাবে ইন্টিগ্রেশনটা হবে। আমি আমার মতো করে পরপর করে যাব, করতে করতে বেটার নিয়মটা অটোমেটিক আমার কাছে চলে আসবে। এইভাবেই ইন্টিগ্রেশনটা শেখার চেষ্টা করব, আর যত বেশি ইন্টিগ্রেশন করব তত বেশি সহজে ইন্টিগ্রেশন করার পদ্ধতি আয়ত্ত করব। তাহলে এখানে যদি tan x এর ডিফারেন্সিয়েশন করি, tan x এর ডিফারেন্সিয়েশন করি, tan x এর ডিফারেন্সিয়েশন অবশ্যই আসবে sec স্কয়ার x dx, যেটা এই ইন্টিগ্রেশনের একটা অংশ। তাহলে এত কিছু না করে প্রথমেই tan x ইকুয়াল টু z ধরলেই চলতো। তাহলে সেভাবে ইন্টিগ্রেশনটা একবার করে দেখি। তাহলে ধরি tan x ইকুয়াল টু z, অতএব sec স্কয়ার x dx ইকুয়াল টু dz, sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। তাহলে সমান ইন্টিগ্রেশন tan x এর জায়গায় z, sec স্কয়ার x dx এর জায়গায় dz, তাহলে এটা সমান কি হবে z স্কয়ার বাই 2 প্লাস c সমান z এর জায়গায় আবার বসাবো tan, তাহলে tan স্কয়ার x বাই 2 প্লাস c। অঙ্কটা তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু দেখো আগের অঙ্কে আমার এসেছিল sec স্কয়ার x বাই 2 প্লাস c, আগের অঙ্কে কি এসেছিল উত্তর sec স্কয়ার x বাই 2 প্লাস c, এখানে উত্তর আসছে tan স্কয়ার x বাই 2 প্লাস c। তাহলে ভুল হলো না? একেবারে ভুল হয়নি। আমি আগেই বলছি অঙ্কটা কিন্তু এখানে স্টপ করে রাখতে পারি, আগের অঙ্কের সঙ্গে উত্তরে মেলানোর জন্য আমি বলছি। তাহলে এটা সমান
sec স্কয়ার এক্স, tan স্কয়ার এক্স সমান sec স্কয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এটা সমান sec স্কয়ার এক্স বাই টু প্লাস সি মাইনাস হাফ, এটা সমান sec স্কয়ার এক্স বাই টু প্লাস কে ধরতে পারবো, কে ইকুয়াল টু সি মাইনাস হাফ সমান ধ্রুবক। তাহলে দেখো আগে এসছে sec স্কয়ার এক্স বাই টু প্লাস সি, সিটা ধ্রুবক, এখানেও আসলো sec স্কয়ার এক্স বাই টু প্লাস কে, এটা ধ্রুবক। তাহলে আগের অঙ্কে যে উত্তর এসছে এই অঙ্কের যে উত্তর এসছে তার সঙ্গে অমিল কিছুই নেই, একটা আলাদা ফর্ম, অবশ্যই অঙ্কটা এখানে শেষ করতে পারতাম। তাহলে দেখতেই পাওয়া যাচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে যদি অঙ্ক করি অঙ্ক অনেক সহজ হয়ে যাচ্ছে। এই কারণে ইন্টিগ্রেশন করার সময় বেশিরভাগ জায়গাতেই প্রতিস্থাপন পদ্ধতিটাকে ব্যবহার করব।